হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া এর পার্ট 2। আজ আমরা অনুঘটক সম্পর্কে আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারেরই পার্ট 1 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 8 সায়েন্স বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। অনুঘটক এই ব্যাপারটা সহজভাবে বোঝার জন্য তোমাদের জন্য চলো একটা বাস্তব উদাহরণ দিই। কীরকম? তা সমাজের বিয়ের ঘটক কি করে তোমরা জানো? বিয়েতে যে ঘটক থাকে সে কি করে? সে ছেলে আর মেয়ের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়, দ্রুত বিয়ে হতে সাহায্য করে। কিন্তু বিয়ে হয়ে গেলে ঘটক নিজে পরিবর্তিত হয় না, অর্থাৎ বিয়ের অংশ হয় না, সে তার প্রাপ্য টাকা নিয়ে চলে যায়। একই রকম অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ার যদি অংশগ্রহণ করে তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করে, কিন্তু বিক্রিয়া শেষে সে নিজে অপরিবর্তিত থাকে। অনুঘটকের এবার সংজ্ঞাটা চলো পড়ে নিই। না, যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় কেবলমাত্র উপস্থিত থেকে বিক্রিয়াটির বেগ বাড়ায়, অথচ বিক্রিয়া শেষে যার নিজের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, তাকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলে। অনুঘটকের কাজকে বলা হয়, মানে অনুঘটক যে কাজটা করে তাকে বলা হয় অনুঘটন বা ক্যাটালিসিস। তাহলে দেখো, একটা পরীক্ষার সাহায্যে আমরা পরীক্ষার একটা উদাহরণ থেকে আমরা দেখব অনুঘটক কিভাবে কাজ করে। দেখো, প্রথমে একটা টেস্ট টিউবে অল্প হাইড্রোজেন পারক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মিশিয়ে রেখে দেওয়া হলো। কি হলো না, বুদবুদ বেরোবার হার খুবই কম, খুবই ধীরে ধীরে সেই মিশ্রণ থেকে বুদবুদ বেরিয়ে আসছে। কিন্তু অন্য একটা টেস্ট টিউবে কী করলো, অল্প হাইড্রোজেন পারক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মেশালো, কিন্তু খুব সামান্য পরিমাণ MnO2 গুঁড়ো দেওয়া হলো। তাহলে এর ফলে কী হলো, দ্রুত অক্সিজেনের বুদবুদ বেরোতে থাকলো। আগেও বুদবুদ বেরোচ্ছিল কিন্তু সে হারটা খুব কম ছিল। এবার কি হলো, স্পিডটা বিক্রিয়া দ্রুতটার সাথে হতে শুরু করলো। মিশ্রণে MnO2 থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়, অতএব MnO2 এখানে কি করছে, অনুঘটক হিসাবে কাজ করছে। তাহলে অনুঘটক কি করে না, কোনো বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করে, কিন্তু বিক্রিয়া যখন হয়ে যায় তারপর নিজের কোনো পরিবর্তন হয় না, অনুঘটকের নিজের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তাহলে এটাই হলো অনুঘটক। এই পরীক্ষায় MnO2 বড় ডেলা না দিয়ে ব্যবহার করা হলো গুঁড়ো। দেখো ওখানে লেখা আছে খুব সামান্য MnO2 গুঁড়ো দেওয়া হলো, কিন্তু গুঁড়োই কেন দেওয়া হলো? একটা বড় ডেলাও তো দিতে পারতাম। কেন দেওয়া হলো? মনে করো যে বড় দানা চিনির থেকে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গলে কিনা, তাই তো? বা বড় আলুর থেকে ছোট টুকরো টুকরো করে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই তো? এখানেও কাজটা একই। তেমনি অনুঘটকের সূক্ষ্ম গুঁড়ো ব্যবহার করলে এই অনুঘটকের কাজটা তাড়াতাড়ি ঘটে, তাই ওখানে অনুঘটকটার গুঁড়ো ব্যবহার করা হলো, বড় টুকরো না ব্যবহার করা। এবার দেখো অনুঘটকের বৈশিষ্ট্য। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারে। কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বের করতে হয়। এবার দেখব জৈব অনুঘটক অর্থাৎ উৎসেচক বা এনজাইম কি। জীবদেহে যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত ঘটায় তাকে জৈব অনুঘটক বা উৎসেচক বলে। যেমন অ্যামাইলেজ, যেটা লালারসে থাকে আমাদের, এবং পেপসিন, যেটা পাকস্থলীতে থাকে। এদের কি কাজ, এই জৈব উৎসেচকগুলি কি কাজ সেটা জানবো। আমরা যখন ভাত বা রুটি খাই তাতে কি থাকে? তাতে থাকে স্টার্চ। আমাদের মুখে থাকা লালারসে থাকে অ্যামাইলেজ উৎসেচক। সে কি করে না, স্টার্চকে সরল শর্করায় ভেঙে দেয়। তাহলে এখানে অ্যামাইলেজ হলো জৈব উৎসেচক, যে আমাদের লালারসে থাকে এবং স্টার্চকে দ্রুত ভাঙতে সাহায্য করে। দেখো এখানেও কাজটা ও দ্রুত করে দিচ্ছে, ভাঙতে সাহায্য করে। এই রকম আমাদের
পাকস্থলিতেও থাকে পেপসিন উৎসেচক, যা কী করে না প্রোটিনকে ছোট ছোট অংশে ভেঙে দেয়, যার ফলে আমাদের হজম দ্রুত হয়। তাহলে দেখো এই অ্যামাইলেজ বলো বা পেপসিন এরাও হলো উৎসেচক বা জৈব অনুঘটক, যারা আমাদের জীবদেহের মধ্যেই থাকে এবং আমাদের রাসায়নিক বিক্রিয়াকে মানে দেহের রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে। যেমন অ্যামাইলেজ উৎসেচক কী করে, আমাদের খাদ্যকে ভাঙতে সরল করে ভাঙতে সাহায্য করে। একই রকম পেপসিন যেটা পাকস্থলিতে থাকে সে হজম দ্রুত করতে সাহায্য করে। দেখো একটা কোশ্চেন আছে, প্রস্রাবাগারে অর্থাৎ বাথরুমে ঝাঁঝালো গন্ধ ওঠে কেন? দেখবে ট্রেনের বাথরুমে বা স্কুলের বাথরুমে কি হয়, প্রচণ্ড গন্ধ ওঠে, তাই তো আমরা যেতে পারি না সেখানে, প্রচণ্ড গন্ধ ওঠে। সেই গন্ধটা কেন ওঠে? অনেকে বলে জল না দিলে ওঠে, অবশ্যই জল না দিলেই ওঠে, নোংরা থাকলেই উঠবে। তাহলে কেন ওঠে গন্ধটা? না প্রস্রাবে থাকে ইউরিয়া, কিছু সময় পরে ব্যাকটেরিয়ার প্রভাবে ইউরিয়া ভেঙে যায় এবং তৈরি করে অ্যামোনিয়া গ্যাস, আর অ্যামোনিয়া গ্যাস হয় ঝাঁঝালো, তাই এই অ্যামোনিয়া গ্যাসই হলো ওই ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী। তাহলে এখানে জৈব অনুঘটকের কী কাজ, মানে এটা আমরা এই অনুঘটক অধ্যায়ে কেন পড়ছি সেটা জানবো। এবার এখানে জৈব অনুঘটকের ভূমিকা কী সেটা বুঝে নিই। এখানে ব্যাকটেরিয়া একটি এনজাইম তৈরি করে যার নাম ইউরিয়েজ। ওই যে বললাম ব্যাকটেরিয়া কী করে, ইউরিয়াকে ভেঙে দেয়, তো এই একটা উৎসেচক বা এনজাইম তৈরি করে ইউরিয়েজ, তার নাম কি ইউরিয়েজ। এই এনজাইম কী করে, ইউরিয়াকে দ্রুত ভাঙতে সাহায্য করে এবং ভেঙে অ্যামোনিয়াতে পরিণত করে, কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। তাহলে দেখো এখানেও জৈব অনুঘটকের কাজ আছে, যে প্রস্রাবে যে ইউরিয়া থাকে এবং সেখানে একটা ব্যাকটেরিয়া থাকে, সে ব্যাকটেরিয়া কী করে না ইউরিয়াকে খুব দ্রুত ভেঙে তৈরি করে অ্যামোনিয়া। সেই ব্যাকটেরিয়াটা কি তৈরি করে, একটা এনজাইম তৈরি করে যার নাম ইউরিয়েজ। এর ফলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এবং এই অ্যামোনিয়া গ্যাস এই ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী। আজকে অনুঘটকের পার্টটা খুবই ছোট ছিল, তাই আজকের ক্লাস এই অবধি। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অনুঘটক ব্যাপারটা বুঝতে পারো, জৈব অনুঘটক ব্যাপারটা বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করবে, তাহলে যখনই নতুন ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমাদের কোনো ক্লাস মিস হবে না। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি আরও নিত্য নতুন ক্লাস আনবো। এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতো এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।